রাস্তায় বসে টাকা ভাঙানোর ব্যবসা থেকে জমিদারি, এরপর ঢাকার নবাবদের টেক্কা দেওয়া রাজপ্রাসাদ নির্মাণ, যার এক রাতে পার্টিতে খরচ হতো হাজার হাজার টাকা, আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকা পুরান ঢাকার সেই রূপলাল হাউস। এর গোপন ইতিহাস কি আপনি জানেন? আজকে চলে আসছি এমন একটি প্রাসাদের সামনে, যে প্রাসাদটি ছিল ঢাকার এক সময় সবচেয়ে সুন্দর আর নান্দনিক স্থাপত্যের মধ্যে একটি। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো ঢাকার সবচেয়ে সুন্দর আর আকর্ষণীয় একটি স্থাপত্য রূপলাল হাউস সম্পর্কে। আজকে যাব পুরান ঢাকার রূপলাল হাউস। তো আমি রিক্সা দিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখি কত টাকা লাগে। এই ভাই, যাবো নাকি? সদরঘাট রূপলাল হাউস কত লাগবে? কত? 350? ঠিক আছে, ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ ভাই। 350 টাকা চাইছে, তো বুঝতে পারতেছেন অবস্থা কোন জায়গায় আছে। আমি অন্য জায়গায় ট্রাই করব। তো 160 টাকা দিয়ে যাচ্ছি রূপলাল হাউস। 160 টাকা দিয়ে আমি আসতেছি। আর আমি ইচ্ছে করলে বাস দিয়ে 20-30 টাকা দিয়েও যেতে পারতাম। আমি যাইনি, তার কারণ হচ্ছে অনেক জ্যাম থাকে, অনেক সময় ওয়েস্ট হয়ে যায়। আর আমার যেতে হবে খুব তাড়াতাড়ি, আর আমি একটু রিল্যাক্স প্রিয় মানুষ, যার কারণে আমি রিক্সা দিয়ে যাচ্ছি। ঢাকার শহর, রিক্সার শহর। এই গাড়িগুলোর মানে হচ্ছে আপনি পুরান ঢাকা চলে আসছেন। এই মুহূর্তে আমি আছি গুলিস্তান। এই যে চলে আসলাম সদরঘাট। তো খুব কাছাকাছি চলে আসছি রূপলাল হাউসের। বামে যাইতে মনে হয় না? ঐতিহ্যবাহী রূপলাল হাউস বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকার ফরাশগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এর পিছনের দিকে প্রবহমান বুড়িগঙ্গা নদী এবং এর সম্মুখভাগ ফরাশগঞ্জ রুটের দিকে মুখ করা। সদরঘাটের খুব কাছাকাছি অবস্থিত সেই ঐতিহাসিক রূপলাল হাউস। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে। তো সদরঘাট চলে আসলাম, অল্প একটু দূরে রূপলাল হাউস। আমি এর আগে আসিনি কখনো, খুঁজে বের করতে হবে কোন জায়গায় আছে রূপলাল হাউস। প্রচুর ব্যস্ত একটা এরিয়া, দেখেন সবাই কাজ নিয়ে ব্যস্ত। আর রাস্তাগুলা খুবই সরু, পুরান ঢাকার রাস্তা সরু, এটা আমরা সবাই জানি। লালকুটি থেকে সামনে আসলে এটা হচ্ছে ফরাশগঞ্জ। এদিক থেকে একটু দেখা যায়, দেখেন বাকি অংশ একদমই দেখা যায় না, সব দখল হয়ে গেছে। যার কারণে সেই রাজপ্রাসাদ আর আগের মতো দেখা যায় না। চলে আসলাম রূপলাল হাউস। রূপলাল হাউসে আসলে আপনি প্রথমে এরকম একটা ভিউ দেখতে পাবেন। দেখেন, এটা হচ্ছে একদম সম্মুখ সারির যে ভিউটা আছে, এটা হচ্ছে এটা। আজকে চলে আসছি এমন একটি প্রাসাদের সামনে, যে প্রাসাদটি এক সময় ঢাকার সবচেয়ে সুন্দর, নান্দনিক আর আকর্ষণীয় বিল্ডিং ছিল। দেখেন প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে সেই বিল্ডিং, যে বিল্ডিংটি খোদ নবাব বাড়ি তথা আহসান মঞ্জিলকেও হার মানিয়ে দিয়েছিল ভোটের মাধ্যমে। কিন্তু আজকে আর সেই আগের মতো তার রূপ আর জৌলুস নেই, মলিন হয়ে গেছে কালের গর্বে। এই প্রাসাদ সম্পর্কে জানতে চাইলে আপনাদেরকে টাইম ট্রাভেল করে যেতে হবে 200 বছর আগে, ইংরেজ শাসন আমলে। জানতে হবে রূপলালের দাদা রঘুনাথ সম্পর্কে। উনি থাকতেন বুড়িগঙ্গার ওপারে সুবড়া নামক গ্রামে। সুবড়া থেকে ঢাকায় বাংলা বাজারে রাস্তায় চট বিছিয়ে পোদ্দারি কাজ শুরু করেন। পোদ্দাররা প্রথম দিকে মুদ্রা ভাঙানোর কাজ করতেন, মানে টাকা ভাঙানোর কাজ। আর লাভের কথা বললে 1 টাকা ভাঙালে বাট্টা দিতে হতো 1 পয়সা। 100 টাকা 1 বছর খাটালে 570 টাকা আসতো। এভাবে হয়ে ওঠেন মহাজন, মানে সুদের ব্যবসায়ী। বর্তমান বাংলা বাজারে জমি কিনে নিজের জন্য গড়ে তোলেন গদি। আর কিছুদিনের মধ্যেই মথুরানাথের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। এভাবে নিজেকে ঢাকার অন্যতম প্রভাবশালী ব্যক্তি হয়ে গড়ে তোলেন সম্পদের পাহাড়। ওনার ছিল 2 ছেলে, স্বরূপচন্দ্র এবং মধুসূদন। তবে যতই টাকার মালিক হোক না কেন, তখনও দাস পরিবার হওয়ায়
সম্মানজনক অবস্থান নিতে পারেননি। বুদ্ধিমান মধুসূদন আভিজাত্যের জন্য জমিদারি কিনা শুরু করেন। জমিদারি এবং মহাজন ব্যবসায় ঢাকার অচিরেই অভিজাত পরিবার হিসেবে পরিচিতি লাভ করেন। মধুসূদনের ছিল এক ছেলে রাধিকা মোহন, আর স্বরূপচন্দ্রের ছিল 3 ছেলে, সনাতন, রঘুনাথ এবং রূপলাল। মধুসূদনের ছিল রেসের গোড়া, তাদের সবারই ছিল রক্ষিতা। ইচ্ছে মতো টাকা উড়াতেন, ভালো কাজ ছাড়া সব জায়গায় কাগজের মতো টাকা খরচ করতেন আর মজা নিতেন। তবে সনাতনের একটি ঘটনা তার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে। সনাতন ছিল বেপরোয়া। মজা মাস্তি শেষ করে স্নান শেষে দেখে তার গলার চেইন পাওয়া যাচ্ছে না। তখন এক মাঝিকে সন্দেহ করে তার সঙ্গীরা বেধড়ক মারছিল। মারের চিৎকার শুনে তার চিন্তার জগৎ বদলে যায় এবং বুঝতে পারলেন মাঝি নির্দোষ। এতে রাগে ক্ষোভে তার রক্ষিতা সহ সঙ্গীদের বিদায় করে দেন। পরবর্তীতে একজন দানশীল মানুষ হিসেবে সমাজে সাধু সনাতন হয়ে জীবনযাপন করেন। পরিবারের দায়িত্ব সনাতনের কাছে ছিল, যার কারণে দান দক্ষিণা দিতে পারতেন। 1864 সালে প্রচণ্ড দুর্ভিক্ষের সময় কয়েক লাখ টাকা সাহায্য করেন। দানের ব্যাপারে তার পরিবারের ধ্যান ধারণা ছিল একেবারে নেগেটিভ, কারণ এভাবে টাকা দিতে থাকলে তাদের বিলাসী জীবনে টান পড়বে। এমনকি সনাতনের নামে মামলা ঠুকে দেয় এই বলে যে সনাতন পাগল হয়ে গেছে। এজমালি সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়া বাংলাদেশে নতুন কিছু না। তবে সনাতনকে ওইখানে রেখে রঘুনাথ এবং রূপলাল বর্তমান ফরাসগঞ্জে চলে আসেন, আর সনাতন থেকে যান সবজি মহলে। নবাব বাড়িকে টেক্কা দিয়ে রঘুনাথ বাবু তৈরি করেন রঘুনাথ বাবুর বাড়ি, আর তার পাশেই রূপলাল তৈরি করেন রূপলাল হাউস। তবে অনেকে মনে করেন এই বাড়িটি আর্মেনি জমিদার আরাতনের কাছ থেকে কিনে সংস্কার করে বুড়িগঙ্গার পাড়ে নির্মাণ করেন এই দৃষ্টিনন্দন প্রাসাদ। তাদের অবস্থা ছিল স্কুলে ভর্তি হলেও তাদের প্রতিপত্তির জন্য কোনো পরীক্ষা দিতে হতো না। রূপলাল একটু ভিন্ন ধাঁচের ছিলেন, পড়াশোনা করতেন। রূপলাল উচ্চাঙ্গ সঙ্গীতের পৃষ্ঠপোষক ছিলেন। তিনি দান দক্ষিণা দিতেও পছন্দ করতেন। রূপলাল হাউস দেখতে এতই মনোমুগ্ধকর ছিল, তখনকার ঢাকায় ছিল অতুলনীয়। ব্রিটিশ আমলে আহসান মঞ্জিলকে টেক্কা দিতে পারত এই রূপলাল হাউস। এই রূপলাল হাউস জাঁকজমক আর চাকচিক্যে বেশ সুনাম ছিল। একটা ঘটনা বললে বিষয়টি বুঝতে সহজ হবে। সময়টা ছিল 1888 সাল। লর্ড ডারফিন ঢাকায় আসবেন, তাই একটি হলঘর বা সুদৃশ্য ভবনের প্রয়োজন। শেষ প্রতিদ্বন্দ্বী ছিল আহসান মঞ্জিল এবং রূপলাল হাউস, আর তার জন্য ভোটের ব্যবস্থা করা হলো। আর ভোটে জিতে গেল রূপলাল হাউস। রূপলালের কাছ থেকে 2 দিনের জন্য 200 টাকার বিনিময়ে ভাড়া নেওয়া হলো, কিন্তু রূপলাল ঘর সাজাতে খরচ করেছিলেন 50,000 টাকা। তারপর রূপলাল হাউসে বল নাচের আসর বসে লর্ড ডারফিনের সমাদরের জন্য। তখন পত্রিকাতে আসছিল, আমরা সাধারণরা নাচলে অসভ্য, আর তারা নাচলে বল নাচ। তাদের মজা মাস্তিতে আশেপাশে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল। তবে 1947 সালে দেশভাগের পর তার বংশধরেরা ঢাকা ত্যাগ করে কলকাতায় চলে যায়, কিন্তু রয়ে যায় কালের সাক্ষী ব্রিটিশ আমলের সেই বিলাসবহুল প্রাসাদটি। যদিও প্রাসাদটি আজ তার জৌলুস হারিয়েছে, তবে এই প্রাসাদটি আহসান মঞ্জিলকে ভোটে হারিয়ে দিয়েছিল যে কারণে, তা হলো আমাদের দেশে গ্রিক স্থাপত্যের সংখ্যা খুবই সীমিত, আর এটি ছিল গ্রিক স্থাপত্যের অনুকরণে নির্মিত। আরেকটি ব্যাপার ছিল, প্রাসাদের মাঝে একটি প্রকাণ্ড ঘড়ি ছিল। এটা এতই উচ্চ ছিল যে বহু দূর থেকে দেখা যেত। 1897 সালে ঘূর্ণিঝড়ের কারণে এটি ভেঙে পড়ে যায়। পরে আর এটিকে সংস্কার করা হয়নি। আর বর্তমান অবস্থা এটা তো আপনারা দেখলেনই। আশেপাশে কাঁচামালের দোকানের কারণে ঢাকার সবচেয়ে সুন্দর আর নান্দনিক ভবনের কি বেহাল দশা। নেই কোনো তদারকি, জায়গা জমি দখল করে নিয়েছে যার যার সুবিধা মতো। সেনাবাহিনী সংরক্ষিত করে রাখলেও ভিতরে এখনো অনেকেই বসবাস করে। কে বা কারা বসবাস করে, কার অনুমতি নিয়েছে, তা আজ প্রশ্নই থেকে যায়। রূপলাল হাউজের রূপ এখন শুধুই ইতিহাস। কিছুদিন পর হয়তো এগুলো আর দেখতে পাবো না। তাই স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকুক আমার এই ভিডিওতে। তো আসার পর জানতে পারলাম ভিতরে ঢোকা নিষেধ। যদিও এর আগে অনেকে আসছে, এখানে এসে ভিডিও তৈরি করছে, ছবি তুলছে, এখানে অনেকে আসতে পারতো, কিন্তু এখন কেন জানি এটা বন্ধ করে দিচ্ছে, যার কারণে আমি ভিডিও করতে পারতেছি না। এটা খুবই দুঃখজনক যে এখানে ভিডিও করতে দিতেছে না। এটা আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ। ইতিহাসকে জানতে গেলে আমাদেরকে জানতেই হবে এগুলো সম্পর্কে। এখন আমরা এখানে আসি, অনেক দূর দূরান্ত থেকে আসি,
আসার পর আমরা ভিডিও করতে পারি না, ছবি তুলতে পারি না। আমরা তো কোনো ক্রাইম করতেছি না, বরং এখানে যারা আছে তারাই মনে হয় ক্রাইম করে। না হলে আমরা কেন ছবি তুলতে পারবো না, কেন ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা তুলে ধরতে পারবো না, এটা আপনারাই বিবেচনা করবেন। তবুও আমি বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক কষ্ট করে আসছি, দেখেন এই যে বাইরে থেকে এতটুকু দেখা যায়, দেখেন। এদিক দিয়ে একদম ভিতরে চলে গেছে, ওদিকে অন্ধকার, আর এদিক দিয়ে হচ্ছে অনেক দোকানপাট আছে। সংস্কারবিহীন অবস্থায় আছে, ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল, এরপরে মনে হয় না আর এটাকে সংস্কার করা হয়েছে। দেখেন একদম জীর্ণশীর্ণ অবস্থা। এটা সরকারি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে রাখা উচিত ছিল। আর এখানে প্রচুর পরিমাণ দোকানপাট থাকুক, এটা তো সমস্যা না, তারপরেও এটা যাতে সংরক্ষণ করে রাখা হয় আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তবে আপনারা আরও সুন্দর করে দেখতে চাইলে সাথে করে ড্রোন নিয়ে আসবেন, ড্রোন দিয়ে নিচে বসে বসে দেখবেন, এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। এছাড়া সম্ভব না এই রূপলাল হাউস দেখা। অনেক কষ্ট করে আসছিলাম রূপলাল হাউস দেখব, ইতিহাসের ঐতিহাসিক স্থাপত্য আমরা সরাসরি দেখে জ্ঞান অর্জন করব, কিন্তু সেটা আর হলো না, ভিতরে যাওয়া সম্ভব হলো না। বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমার পরের ভিডিও আসবে নর্থ বুক হল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, বিদায়, আল বিদায়।